শোনো আমার ছোট্ট বন্ধুরা, গল্প তো আমরা রোজই শুনি, কিন্তু এখন তো সামনে পরীক্ষা। বাড়ি থেকে শুধু শুধু গল্প শোনার অনুমতি দেবে না, সারাদিন শুধু পড়াশুনোর চাপ। তাই এসো, আজ আমরা গল্প শোনা আর পড়াশোনা দুই একসাথে করি। তোমাদের পরীক্ষার সিলেবাসে একটা চ্যাপ্টার তো আছেই, যেটার নাম হলো তাপ শক্তি, ইংরেজিতে যাকে বলে হিট এনার্জি। আজ আমরা এই তাপ শক্তি নিয়েই তোমাদের সাথে কিছু গল্প করব। আচ্ছা বলো তো দেখি, তাপ শক্তি ব্যাপারটা ঠিক কি? আচ্ছা, তোমরা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করে দেখেছো, শীতকালে স্নান করার জন্য আমরা সকলেই গরম জল ব্যবহার করি, কি তাই না? কিভাবে তোমরা গরম জল করো সেটা বড় কথা নয়, সেটা গিজারে হতে পারে বা উনুনে বসিয়ে জল গরম করাও হতে পারে। কিন্তু সেটা যেভাবেই হোক না কেন, কিছুক্ষণ পরেই সেই জলটা স্বাভাবিকের তুলনায় ধীরে ধীরে গরম হতে থাকে, ধোঁয়াও উঠতে থাকে, তাই না? এখন এখানেই হলো সেই তাপ শক্তির প্রকাশ। আমরা সেই নির্দিষ্ট পরিমাণ জলের ভিতর কি প্রয়োগ করছি তাপ বা তাপ শক্তি। আর তার প্রকাশ হয় কিসে? তাপমাত্রায়। তাহলে তোমরা কি শিখলে? তাপ হলো শক্তি আর তাপমাত্রা হলো সেই শক্তির প্রকাশ, যা আমরা সহজেই পরিমাপ করতে পারি। আচ্ছা তাহলে তোমরা বলো তো, যদি তোমাদের বলা হয় দুটো পাত্রে জল রয়েছে, একটার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস আর অন্য পাত্রের জলের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তোমরা বলো তো কোন জলটায় তাপশক্তি বেশি আছে? অবশ্যই দ্বিতীয় পাত্রের জলটায়, তাই তো? আচ্ছা বলো তো, এই যে আমি বললাম 25 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রি সেলসিয়াস ব্যাপারটা ঠিক কি? এটা হলো একক বা ইউনিট, যেটার সাহায্যে কোনো পরিমাপকে প্রকাশ করা হয়। ডিগ্রি সেলসিয়াস হলো তাপমাত্রা প্রকাশের একটা একক, যার মাধ্যমে তাপমাত্রা প্রকাশ করা হয়। তোমরা নিশ্চয়ই শুনেছ তোমাদের পরিচিত কারোর জ্বর হয়েছে, হয়তো হয়েছে। এখন যে কাউকে সে কথা শুধু বললে তো হবে না, বললেই সে জিজ্ঞেস করবে জ্বর কত, অর্থাৎ কিনা জ্বরের পরিমাণটা নির্দিষ্ট পরিমাপ করে বলতে হবে, তবেই তোমার সামনের সেই মানুষটা তোমার কথা বুঝতে পারবে। যেমন ধরো আমরা বলি জ্বর 100 ডিগ্রি ফারেনহাইট কিংবা 101 ডিগ্রি ফারেনহাইট, তাই না? আবার জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। এই ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট সবই হলো তাপমাত্রা পরিমাপের একক, শুধু ভিন্ন ভিন্ন পরিমাপ পদ্ধতিতে। এই যা, যেমন ধরো জলের স্ফুটনাঙ্ক কত? স্ফুটনাঙ্ক হলো সেই নির্দিষ্ট তাপমাত্রা যাতে কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে। এখন যদি ধরি সেই তরল পদার্থটি হলো বিশুদ্ধ জল, তাহলে 1 অ্যাটমসফিয়ারিক চাপে জল যে তাপমাত্রায় ফুটতে শুরু করে সেটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস বা 232 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু মানেটা সেই একই, কি বুঝতে পারছো তো? কি এবার তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতিটা বুঝতে পারছো তো? দুটো পৃথক পদ্ধতিতে দুটি পৃথক একক হলো এই ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট। এর পরের ভিডিওতে আমরা এই ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা কি সেটা নিয়ে আলোচনা করব। আর সাথে সাথে এই দুই একক বা ইউনিটের ওপর কিছু অঙ্কও করব, কেমন? এসো এবার তোমাদের তাপমাত্রার আর একটা ব্যাখ্যা বলি। এই তাপমাত্রা ঠিক করে দেয় কোথা থেকে কোথায় তাপের প্রবাহ হবে। অর্থাৎ দুটো ভিন্ন তাপমাত্রার বস্তু যদি একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, তবে তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেই ব্যাপারটা। খুব সহজ ব্যাপারটা হলো তাপ সবসময় বেশি তাপমাত্রার থেকে কম তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। ধরো দুটো বস্তু পাশাপাশি রাখা হলো, যার একটায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস আর একটায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। এদের দুজনের মধ্যে যদি তাপের পরিবহন করানো হয়, তাহলে যেখানে তাপমাত্রা বেশি
মানে 50 ডিগ্রির বস্তু থেকে কম তাপমাত্রার বস্তু মানে 10 ডিগ্রির বস্তুর দিকে বইবে। এখন কথা হলো, কতক্ষণ এই তাপের প্রবাহ হবে? যতক্ষণ না তাদের মধ্যে তাপমাত্রার পার্থক্য শূন্য হবে, অর্থাৎ তাদের দুজনেরই তাপমাত্রা সমান হবে। যেই না দুটো বস্তু তাপমাত্রা সমান হয়ে যাবে, অমনি তাপের প্রবাহ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ব্যাপারটা এবার বুঝতে পারছো তো? এবার এসো তোমাদের অন্য একটা উদাহরণ বলি। আমাদের পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো 15.3 ডিগ্রি সেলসিয়াস, আর সূর্যের পৃষ্ঠের গড় তাপমাত্রা হলো 6000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, সূর্যের থেকে তাপশক্তি পৃথিবীতে আসে, আর আমাদের পৃথিবীকে উত্তপ্ত রেখে আমাদের বেঁচে থাকার প্রাণশক্তি যোগায়। যদি তা না হতো, তাহলে আমাদের এই পৃথিবী ঠান্ডা হতে হতে একেবারে বরফের চাদরে মুড়ে যেত। বছরের প্রতিটা দিন হতো কনকনে ঠান্ডা, চারিদিকে মোটা বরফের চাদরে মুড়ে থাকতো। অনেকটা টিভিতে তোমরা মেরু প্রদেশের বরফের যেসব ভিডিও দেখো, গোটা পৃথিবীটা সেই রকম হতো। তখন সেখানে হয়তো আমরা আজকের মতো স্বাভাবিকভাবে থাকতেই পারতাম না, কি বলো? কারণ সূর্য থেকে তাপ আসে বলেই তো আমরা মানে এই পৃথিবীর জীবেরা বেঁচে থাকার শক্তি সংগ্রহ করতে পারি, না হলে তো কিছুই থাকতো না। আচ্ছা, এবার এসো আমরা সেটা নিয়ে আলোচনা করি, যেটা হলো এই তাপের প্রবাহ কিভাবে হতে পারে। তাপের প্রবাহ বা সঞ্চালন প্রধানত 3 ভাবে হয়। প্রথমটিকে বলে পরিবহন, তারপরে পরিচলন, আর তৃতীয়টি বিকিরণ। এবার এসো এই 3টি পদ্ধতি সম্পর্কে আমরা অল্প অল্প করে আলোচনা করি। প্রথমেই আসা যাক পরিবহন পদ্ধতিতে। আগে একটা উদাহরণের কথা বলি, তারপর ব্যাপারটা ব্যাখ্যা করব। পরিবহন পদ্ধতি, এই পদ্ধতিতে তাপের সঞ্চালনের জন্য একটা কঠিন মাধ্যমের প্রয়োজন। যেমন ধরো, কোনো একটা লোহার রডের একটা প্রান্তকে এক হাতে ধরে আর একটা প্রান্তকে আমরা আগুনের শিখার মতো দিয়ে গরম করতে থাকলাম। কিছুক্ষণ পরে আমরা যে দিকটা হাতে ধরে আছি সেই দিকটাও উত্তপ্ত হয়ে উঠছে, বুঝতে পারছো? একেবারেই পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন, এটাই হলো পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন। এখানে তাপের সঞ্চালনের জন্য মাধ্যমের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করে না। করবে কি করে? লোহার রডের বা অন্য কোনো কঠিন বস্তুর ভিতরে কণাগুলো অনেক শক্তভাবে একটার সঙ্গে আরেকটা আটকে থাকে। তারা পরস্পরের মধ্যে আকর্ষণ ছিন্ন করে স্থান পরিবর্তন করতে পারে না। কিন্তু যেদিকটা আগুনের সাহায্যে গরম করা হয়, সেদিকের কণাগুলো আগুন থেকে তাপশক্তি সংগ্রহ করে অত্যন্ত দ্রুত কাঁপতে শুরু করে। ঠান্ডা জায়গায় থাকা কণাগুলোর কম্পনের থেকে গরম জায়গায় থাকা কণাগুলোর কম্পন অনেক বেশি হয়, আর সেটা অত্যন্ত গরম হয়ে গেলে উজ্জ্বল লাল রঙের হয়ে ওঠে। তোমরা নিশ্চয়ই কামারশালায় লোহা গরম হতে দেখেছো, তাই না? এখন এই অত্যন্ত দ্রুত গতিতে কাঁপতে থাকা কণাগুলোর গতিশক্তি আর তার পাশের অপেক্ষাকৃত কম গতিশক্তি সম্পন্ন কণায় স্থানান্তরিত হয়, আর তার থেকে গতিশক্তি নিয়ে পাশের কণাটিও জোরে জোরে কাঁপতে থাকে, শ্রী উত্তপ্ত হয়ে ওঠে। আর এইভাবে ধাপে ধাপে তাপ গরম অংশ থেকে ঠান্ডা অংশের দিকে সঞ্চালিত হয়। একেই বলে পরিবহন পদ্ধতি। তাহলে আমরা যদি আবার পুরো ব্যাপারটাকে এক কথায় বলি, সেটা হলো এই পদ্ধতিতে মাধ্যমের কণাগুলোর কোনো স্থান পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র কম্পনের মাধ্যমে তাপশক্তিই মাধ্যমের কণাগুলির গতি শক্তিতে রূপান্তরিত হয়ে প্রত্যেক কণা থেকে পরবর্তী কণায় গিয়ে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়। আর সবথেকে বড় কথা হলো, এই পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন হয় সেই সব ক্ষেত্রে যেখানে তাপের সঞ্চালন মাধ্যম হলো কঠিন বস্তু। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার একটা অন্য কথা বলি। আচ্ছা, যে কোনো কঠিন বস্তুর এইরকম একটা রড নিয়ে যদি এক প্রান্ত আগুনের শিখায় ধরে অন্য প্রান্ত হাতে ধরে থাকা হয়,
তাহলেই কি এই পরিবহন পদ্ধতিতে তাপের সঞ্চালন একইভাবে হবে? উত্তর হলো না, তা হবে না। তার জন্য যেটা প্রয়োজন সেটা হলো তাপের পরিবাহিতা, অর্থাৎ কোনো কঠিন বস্তু কত সহজে তার মধ্যে দিয়ে পরিবহন করতে দেবে সেটা সবসময় এক হয় না, কঠিন পদার্থটার প্রকৃতির উপর নির্ভর করে। সাধারণত যেগুলোর ধাতব বস্তু যাতে সহজে তাপের পরিবহন সম্ভব হয় তাদেরকে বলে তাপের সুপরিবাহী। যাদের মধ্যে দিয়ে মাঝামাঝি মাত্রায় তাপ পরিবাহিত হতে পারে তাদের তাপের কুপরিবাহী। আর যাদের মধ্যে দিয়ে একেবারেই তাপের পরিবহন সম্ভব হয় না তাদের তাপের অপরিবাহী বস্তু বলা হয়। বুঝতে পারলে? এই পরিবাহিতার একটা পরিমাপ পদ্ধতি আছে, আমরা আমাদের পরের কোনো ভিডিওতে ওর উপর বিস্তারিত আলোচনা করব। এবার পরের প্রশ্ন হলো, তোমরা কি একরকম বা এইরকম সুপরিবাহী বা কুপরিবাহী বা অপরিবাহী বস্তু দেখেছো? নিশ্চয়ই দেখেছো। অ্যালুমিনিয়ামের যে কোনো একটা কেটলিতে চা করা হয়, গরম হওয়ার সময় সেটা কীরকম তেতে থাকে বলো? অর্থাৎ সেই কেটলির হাতলে জড়ানো বেতের মোড়কটি একটুও তাতে না, আর সেটা দিয়ে আমরা ওই কেটলি থেকে চা ঢেলে নিতে পারি সহজেই, কারণ কেটলিটার অ্যালুমিনিয়াম উপাদান হলো তাপের সুপরিবাহী আর বেতের মোড়ক হলো তাপের অপরিবাহী। তাই অ্যালুমিনিয়াম তেতে উঠলেও বেত একটুও তাতে না। এবার বুঝতে পেরেছো তো? তাহলে এবার আমরা যাই পরের তাপ সঞ্চালন পদ্ধতিতে, যাকে বলে পরিবহন পদ্ধতি। এটা কঠিন বস্তু ছাড়া বাকি তরল বা গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি তরল বা গ্যাসীয় বস্তুর মধ্যে কোনো দুটো কণার মাঝের দূরত্ব কঠিনের থেকে অনেক বেশি হয়। ফলে এদের যদি কোনো একটা নির্দিষ্ট পাত্রে আবদ্ধ করে কোনো একটা জায়গায় গরম করা হয় তাহলে সেখানকার উচ্চ গতিশক্তি সম্পন্ন কণাগুলো সরাসরি উষ্ণতর অংশ থেকে অপেক্ষাকৃত কম উষ্ণতর অংশের দিকে ছুটে যায়, আর পাশাপাশি সেই কম উষ্ণতর অংশের কণা ছুটে আসে গরম অংশের দিকে। তৈরি হয় একটাই পরিচলন স্রোত। যেমন ধরো কোনো একটা বড় কাঁচের পাত্রে জল নিয়ে তাকে একটা বার্নারের সাহায্যে উত্তপ্ত করা হলো, তাহলে তোমরা পরিষ্কার দেখতে পাবে বার্নারের সংলগ্ন অংশ থেকে জলের বুদবুদ তৈরি হয়ে উপরের দিকে ঠান্ডা অংশে ছুটে যাচ্ছে, আর পাত্রের গা বরাবর উপরের দিকের ঠান্ডা অংশের জল পাত্রে দুপাশের গা বরাবর নিচের দিকে ছুটে আসছে। এভাবেই জলের মধ্যে একটা চক্রাকার ঘূর্ণন তৈরি হচ্ছে, একেই বলে পরিচলন স্রোত। আর এই পদ্ধতিটিকেই বলা হয় পরিচলন পদ্ধতি। ঠিক একইভাবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও এরকম হয়, অর্থাৎ প্রচণ্ড গরম পড়ে তখন আমাদের ভূপৃষ্ঠ থেকে জলীয় বাষ্পপূর্ণ গরম হাওয়া উঠে যায় উপরের দিকে, আর উপরের ঠান্ডা হাওয়া নিচের দিকে ভূপৃষ্ঠের কাছাকাছি আসে, আর তারপর সেই ঠান্ডা হাওয়া আবার গরম হয়, আবার উঠে যায় উপরের দিকে। এইভাবে চক্রাকারে চলতে থাকে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম তাপের সঞ্চালনের দুটি পদ্ধতি নিয়ে। প্রথমে বললাম পরিবহন তাপ সঞ্চালন পদ্ধতি, যেখানে মাধ্যম ছিল কঠিন বস্তু, আর তাপের পরিবাহী, যাতে মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন না করে কম্পনের মাধ্যমে তাপ শক্তিকে বেশি উষ্ণতর জায়গা থেকে কম উষ্ণতর জায়গায় পৌঁছে দেয়। আর দ্বিতীয় পড়লাম পরিচলন পদ্ধতি, যেখানে মাধ্যম হলো তরল বা গ্যাসীয় বস্তু, যেখানে মাধ্যমের কণাগুলো তাপ নিয়ে উচ্চ গতিশক্তি লাভ করে ছুটে যায় শীতলতর স্থানে, আর শীতল কণা তাপশক্তির উৎসে এসে পুনরায় তাপশক্তি গ্রহণ করে গরম হয়ে ওঠে। তাহলে বুঝতে পারছো তো, তাপের আদান প্রদানের জন্য পরিবাহী মাধ্যমের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তো? আচ্ছা, এবার আসা যাক অন্য একটি আলোচনায়। যেখানে কোনো মাধ্যম নেই তাহলে সেখানে কি হবে? তবে সেখানে কি তাপের প্রবাহ হবে না? এই যেমন ধরো সূর্য আর আমাদের পৃথিবী, এদের মাঝে তো কোনো মাধ্যমই নেই, তাহলে সেখানে কি হবে? তাপের প্রবাহ হবে না? হবে।
নিশ্চয়ই হবে। এবার এসো আমরা পড়ি তাপের সঞ্চালনের দ্বিতীয় পদ্ধতির পরে তৃতীয় পদ্ধতির প্রসঙ্গে, যার নাম হলো বিকিরণ, যেখানে তাপের সঞ্চালনের জন্য কোনো রকম মাধ্যমের প্রয়োজনীয়তা নেই। তাপ শক্তি শুধুমাত্র তরঙ্গের আকারে কোনো রকম মাধ্যমের সাহায্য ছাড়া উচ্চতর তাপমাত্রার বস্তু থেকে নিম্নতর উষ্ণতা বা তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হতে পারে। আর এই পদ্ধতিটিকে বলা হয় বিকিরণ বা রেডিয়েশন। কি বুঝলে বন্ধুরা? যে বস্তু তাপমাত্রা যত বেশি হয় তার থেকে নির্গত বিকিরণ তরঙ্গগুলোর তরঙ্গ দৈর্ঘ্য ততই ছোট হয়, আর তার সেই উষ্ণতর পৃষ্ঠতল থেকে লম্বালম্বিভাবে বিকিরণ বা রেডিয়েশন পদ্ধতিতে ছড়িয়ে পড়তে থাকে। আর কোনো কম তাপমাত্রার বস্তুতে গিয়ে পড়লে সেই তরঙ্গ শোষিত হয়ে গিয়ে বস্তুটিকে গরম করে তোলে। এটাই হলো বিকিরণ পদ্ধতিতে তাপের সঞ্চালন প্রক্রিয়া। তাহলে বন্ধুরা, আজ আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাপ আর তাপমাত্রা কাকে বলে। মনে রাখবে, তাপ হলো একটা শক্তি, আর কোনো বস্তুতে এই তাপ শক্তি কতটা পরিমাণে আছে তার পরিমাণ হলো তাপমাত্রা। আজ আমরা শুধুমাত্র শিখেছি তাপমাত্রা পরিমাপের একক, যেগুলো হলো ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট। কোনো বস্তু কতটা উষ্ণ, তার পরিমাপ কতটা, এই সব হলো তাপমাত্রা। অর্থাৎ কোনো বস্তু কতটা উষ্ণ তার পরিমাপ হলো তার তাপমাত্রা। আর কোনো বস্তু থেকে তাপ অন্য কোনো বস্তুতে যাবে কি না সেটা মূলত নির্ধারিত হয় সেই বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা দ্বারা। তাপ শক্তি সর্বদা সেই তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হয় বা সঞ্চালিত হয়। আর তাপের এই সঞ্চালনের মূলত তিনটি পদ্ধতি, সেগুলো হলো পরিবহন, পরিচলন আর বিকিরণ। ঠিক আছে বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই থাকলো। তোমাদের আমাদের ক্লাস কেমন লাগছে সেটা জানিও কিন্তু। আর সবাই ভালো থেকো।